হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সকলকে। তোমাদের সবাইকে আমাদের স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তো ভাই আমরা কিন্তু কেমিস্ট্রির চ্যাপ্টার 4টা পড়তেছিলাম। অলরেডি আমরা 2টা ক্লাস করে ফেলছি। আজকে আমরা তৃতীয় ক্লাস থেকে পড়াশোনা করা শুরু করব। ঠিক আছে? তো চলো ভাই আমরা টাইম ওয়েস্ট না করে টপিকের মধ্যে চলে যাই। আজকে আমরা মেইনলি পড়ব কি, বিভিন্ন গ্রুপের বিশেষ নামগুলো আমরা মেইনলি পড়ার চেষ্টা করব। ঠিক আছে? সো আমাদের যে বইটা আছে সেই বইয়ের মধ্যে কিন্তু এই যে পরের সারণীটা আঁকা আছে, তাই না? সেই পরের সারণীর মধ্যে যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোকে আবার বিশেষ নামে ডাকা হয়েছে। আজকে আমরা সেগুলো মিলিয়ে পড়ার চেষ্টা করব। দেখো প্রথমে এটা দেখো তো, এটা কত নম্বর গ্রুপ? 1 নম্বর গ্রুপ, রাইট? 1 নম্বর গ্রুপে কে আছে? হাইড্রোজেন। এটা কিন্তু একটা ব্যতিক্রম, সো আমরা হাইড্রোজেনকে চিন্তা করলাম না। হাইড্রোজেন বাদে বাকি যে 6টা মৌল আছে, এই 6টা মৌলকে আমরা কি বলি জানো? ক্ষার ধাতু বলি। কি বলি? ক্ষার ধাতু। কেন ভাই ক্ষার ধাতু বলা হয়? ধাতু বলার কারণটা কি সেটা কিন্তু আমরা হয়তো সামান্য আলোচনা করছি। আমরা কিন্তু সামনের ক্লাসে আরো বিস্তারিত আলোচনা করবো যে ধাতু মানে কি। আচ্ছা, সো এখন সংক্ষেপে বলে দিই, ধাতু মানে যাদের বাইরে একটা বা দুইটা ইলেকট্রন থাকে, সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে, তারা ধাতু। চিন্তা করি বাম দিকে যারা আছে তারা সবাই ধাতু। এদেরকে আবার স্পেশালি ক্ষার ধাতু বলা হয়। কেন ক্ষার ধাতু বলা হয়? কারণ এখানে যে মৌলগুলো আছে তারা পানির সাথে বিক্রিয়া কিন্তু তীব্র ক্ষার তৈরি করতে পারে। কথা কি ধরতে পারতেছো? দেখো, ধরো আমি তোমাকে এক্সাম্পল দেখাই। হ্যাঁ, ধরো এই যে আমাদের লিথিয়াম। এই লিথিয়াম কি করে? লিথিয়াম পানির সাথে বিক্রিয়া করলো, বিক্রিয়া করে তৈরি করলো তীব্র ক্ষার লিথিয়াম হাইড্রোক্সাইড। ওকে, সাথে এখানে কি তৈরি হচ্ছে? হাইড্রোজেন গ্যাস তৈরি হচ্ছে। ওটা ডাজন্ট ম্যাটার আর কি। তারপর দেখো এখানে আর কি আছে? সোডিয়াম ধাতু আছে, একই রকম ভাবে পানির সাথে বিক্রিয়া করবে, তাই না? বিক্রিয়া করে তীব্র ক্ষার তৈরি করে, আর এখানে হাইড্রোজেন গ্যাস সে তৈরি করবে। ওকে, ইজ ইট ক্লিয়ার? আশা করি এটা আমরা বুঝতে পারছি। এইবার তুমি যদি আসো যে আমরা এখানে যে মৌলগুলো আছে তাদেরকে কিভাবে একসাথে মনে রাখতে পারি। প্রথম কথা দেখো তো কতগুলো মৌল আছে? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। মোট 6টা মৌল আছে। ওকে, এই 6টা মৌল কিন্তু আমাদের মনে রাখতে হবে। সো মনে রাখার জন্য আমি তোমাদের একটা ছন্দ দিয়ে দিচ্ছি। দেখো, আমি যদি ক্ষার ধাতুগুলোকে মনে রাখতে চাই, ক্ষার ধাতুগুলোকে আমরা এই ছন্দ দিয়ে মনে রাখতে পারি। হ্যাঁ, দেখো, লিনাকে রুবি সাজাবে ফ্রান্সে। ওকে, লিনাকে রুবি সাজাবে ফ্রান্সে। দেখো, লি দিয়ে লিথিয়াম, না দিয়ে নাট্রিয়াম বা সোডিয়াম, কে দিয়ে ক্যালিয়াম বা পটাশিয়াম, রুবি দিয়ে রুবিডিয়াম, সাজাবে দিয়ে সিজিয়াম, আর ফ্রান্সে দিয়ে আমাদের ফ্রান্সিয়াম। ওকে, শেষ। তাহলে 6টা হয়ে গেল। পরে আসো আমাদের গ্রুপ নাম্বার 2। হ্যাঁ, গ্রুপ নাম্বার 2, এখানে কি কি আছে? এখানেও দেখো একই নিয়মে 6টা মৌল আছে। হ্যাঁ, এখানেও দেখো আমাদের 6টা মৌল আমি দেখতে পারতেছি। এদেরকে মেইনলি কি বলা হয়? এদেরকে বলা হয় মৃৎক্ষার ধাতু। কেন ভাই মৃৎক্ষার ধাতু বলবো? ক্ষার ধাতু বলার কারণ তো আমরা অলরেডি শিখছি। মৃৎ শব্দটা মানে মাটি, অর্থাৎ এই সমস্ত ধাতুকে আমরা কোথা থেকে পাইতে পারি? মাটি থেকে কিন্তু পাইতে পারি। দেখো তো ভাইয়া, ব্যাখ্যাটা কিন্তু সিমিলার, তাই না? ব্যাখ্যা কিন্তু নতুন কিছু না। ক্ষার ধাতু কেন বলা হচ্ছে ব্যাখ্যা আমরা দেখি। ম্যাগনেসিয়াম, এটাকে তুমি যদি পানির মধ্যে নাও, এখানে কি করবে? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে, তাই না? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে, সাথে হাইড্রোজেন গ্যাস। এগুলো কিন্তু নতুন কিছু না। হ্যাঁ, তারপর ধরো ক্যালসিয়াম। তার মানে ক্ষার ধাতু যে কেন বলা হচ্ছে সেটা কিন্তু আমরা অলরেডি বুঝতে পারছি। পানির সাথে বিক্রিয়া যে এরকম ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এরকম তীব্র ক্ষার তৈরি করতেছে। ওকে, বাট এই ধাতুগুলোকে আমরা কোথায় পাচ্ছি? মাটিতে পাচ্ছি। এজন্য এরা মাটির ক্ষার ধাতু বা মৃৎক্ষার ধাতু। এখন আসো, মৃৎক্ষার ধাতুকে আমি কিভাবে সহজে মনে রাখতে পারি? দেখো, আমি তাহলে ছন্দ দিয়ে দিই। মৃৎক্ষার ধাতু, আচ্ছা আসো আমরা ছন্দটা পড়ি। ছন্দটা এরকম যে বিরিয়ানি, মোগলাই কাবাব, বিরিয়ানি, মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো, সরিয়ে বাটিতে রাখো। ওকে, তাহলে দেখো কোনটা দিয়ে কি বোঝা আমি বলি। বিরিয়ানি দিয়ে বেরিলিয়াম, মোগলাই দিয়ে ম্যাগনেসিয়াম, কাবাব দিয়ে ক্যালসিয়াম, তাই না? কাবাব Ca। সরিয়ে দিয়ে স্ট্রনশিয়াম, বাটিতে দিয়ে বেরিয়াম, আর রাখো দিয়ে রেডিয়াম। ওকে, তোমাকে যদি আমি দেখানোর চেষ্টা করি, দেখো এখান থেকে
বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো। ওকে, তাহলে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। ওকে, আমরা কি বিষয়টা বুঝতে পারছি? আচ্ছা, বুঝতে পারলাম আশা করি। এরপর আসো ভাই, আমরা যদি এইদিকে চলে আসি, ডান দিকে চলে আসি, তাহলে ডান দিকে কি ঝামেলা হচ্ছে আমরা দেখি। আমরা হচ্ছে এখানে দেখতে পারতেছি আমরা 3টা গ্রুপ নিয়ে পড়বো। তোমাদের বইয়ে মেনলি এখান থেকে 2টা গ্রুপ নিয়ে আলোচনা করা হয়েছে, আমরা 3টা পড়বো। একটা হচ্ছে গ্রুপ নাম্বার 16। হ্যাঁ, গ্রুপ নাম্বার 16। গ্রুপ নাম্বার 16তে যারা আছে এদেরকে আমরা কি বলি জানো? এদেরকে মেনলি বলা হয় চ্যালকোজেন। ওকে, কি বলবো বলো তো? চ্যালকোজেন বলবো, ঠিক আছে। এখন চ্যালকোজেন কেন বলা হচ্ছে দেখো তো। চ্যালকোস শব্দটার মানে হচ্ছে আকরিক। আকরিক কি? আকরিক মানে হচ্ছে যেসব বস্তু থেকে, যেসব পদার্থ থেকে আমরা লাভজনক উপায়ে ধাতু তৈরি করতে পারি, হ্যাঁ, ধাতু বের করে আনতে পারি, রাইট। এটা তোমরা হচ্ছে চ্যাপ্টার নাম্বার 10-এ খুব ভালো করে পড়বা, তোমাদের শর্ট সিলেবাসে যদিও নাই, তাহলে সংক্ষেপে জেনে রাখো। চ্যালকোস মানে হচ্ছে আকরিক। আকরিক মানে কি? আকরিক মানে হচ্ছে যেসব বস্তু থেকে আমরা লাভজনক উপায়ে ধাতুকে নিষ্কাশন করে আনতে পারি, বের করে আনতে পারি, তারাই হচ্ছে আকরিক। আচ্ছা, এখন চিন্তা করে দেখো, ওই যে আমি বস্তুর কথা বললাম না, সেই বস্তুগুলো কি হয়? ওই ধাতুর হচ্ছে অক্সাইড হইতে পারে অথবা সালফাইড হইতে পারে। তার মানে এইসব মৌলগুলো ধাতুর সাথে মিলে কি করতে পারে? অক্সাইড, সালফাইড এই টাইপের যৌগ তৈরি করতে পারে, যাদের দিয়ে আমরা কি করি? প্রসেসিং করে ধাতু বের করে আনি। হ্যাঁ, ওকে, বুঝতে পারলাম। আচ্ছা, এখন তুমি যদি এদেরকে মনে রাখতে চাও তাহলে কিভাবে মনে রাখতে পারো? গ্রুপ নাম্বার 16 চ্যালকোজেন। চ্যালকোজেন মনে রাখার আসলে টেকনিকটা কি? আচ্ছা, চ্যালকোজেনকে আমরা কিভাবে সহজে মনে রাখতে পারি? ও এসএসসি তে পড়ে। তাহলে ও এসএসসি তে পড়েও লাভ নাই। ওকে, ও এসএসসি তে পড়েও কিন্তু কোনো লাভ নাই, এরকম বিষয়টা। হ্যাঁ, ফাঁকি বাদ অনেক। ও দিয়ে হচ্ছে অক্সিজেন, এই এস দিয়ে হচ্ছে সালফার, এই এস দিয়ে হচ্ছে সেলেনিয়াম। আচ্ছা, তারপর হচ্ছে পরে দিয়ে হচ্ছে পোলোনিয়াম, লাভ দিয়ে হচ্ছে লিভারমোরিয়াম। 6টা হয়ে গেল না? এখানে কিন্তু মৌল কয়টা আছে? 6টা আছে, তাই না? দেখো, এখানেও 6টা, এখানেও 6টা, এখানেও 6টা, তাই না? মনে রাখা ইজি। আবার ছন্দটা আমি রিভাইজ করে দিচ্ছি, দেখো, ও এসএসসি তে পড়েও লাভ নাই। আচ্ছা, তে মিস হয়ে গেছে, তাই না? তেতে কি হবে? টেলুরিয়াম হবে। আচ্ছা, এখান থেকে দেখাই, ও এসএসসি তে পড়েও লাভ নাই। অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম, লিভারমোরিয়াম। ঠিক আছে, আচ্ছা, গেল। এরপর ভাই গ্রুপ 17। গ্রুপ 17, এই যে আমাদের গ্রুপ 17। এখানে যে মৌলগুলো আছে এদেরকে আমরা মেনলি কি বলে থাকি জানো? হ্যালোজেন। হ্যালোজেন। হ্যালোজ শব্দটা মানে হচ্ছে সামুদ্রিক লবণ, অর্থাৎ যারা সামুদ্রিক লবণ তৈরি করে তারাই হচ্ছে আমাদের হ্যালোজেন। যেমন ধরো সমুদ্রে সোডিয়াম ফ্লোরাইড জাতীয় লবণ পাওয়া যায়, সোডিয়াম ক্লোরাইড জাতীয় লবণ পাওয়া যায়, পটাশিয়াম ব্রোমাইড পাওয়া যায়, পটাশিয়াম ক্লোরাইড পাওয়া যায়। তো মেনলি ধাতুর সাথে দেখো, যে গ্রুপ 1-এ যারা আছে এদের সাথে এই গ্রুপ 17-এ যারা আছে এরা মিলে হচ্ছে লবণ তৈরি করতেছে। তারপর লবণকে মেনলি আমরা ফ্লোরাইড বা ক্লোরাইড বা ব্রোমাইড, হ্যাঁ, এইরকম যৌগ আকারে পাচ্ছি। হ্যাঁ, ফ্লোরাইড, ক্লোরাইড বা ব্রোমাইড আকারে পাচ্ছি। তাই এদেরকে আমরা কি বলতেছি? সামুদ্রিক লবণ উৎপন্নকারী মৌল বলতেছি, এক কথায় হ্যালোজেন। ওকে, ঠিক আছে, গেল। খুবই ইম্পর্টেন্ট। আমি যদি এখন হ্যালোজেন গুলোকে মনে রাখতে চাই তাহলে দেখো তো হ্যালোজেন গুলোর জন্য ছন্দটা কিরকম হইতে পারে? হ্যালোজেন, আচ্ছা, হ্যালোজেন কিন্তু এরকম সহজেই আছে। দেখো, ফ্লোরা চলো ভ্রমর আইলো এটিএন বাংলায়। হ্যাঁ, ভ্রমর আইলো এটিএন বাংলায়। ঠিক আছে, ফ্লোরা চলো ভ্রমর আইলো এটিএন বাংলায়। ফ্লোরা দিয়ে হচ্ছে ফ্লোরিন, চলো দিয়ে হচ্ছে ক্লোরিন, হ্যাঁ, চলো সিএল ক্লোরিন, ভ্রমর দিয়ে হচ্ছে ব্রোমিন, আইলো দিয়ে আয়োডিন, এটি, হ্যাঁ, বা এ তুমি চিন্তা করো, এ দিয়ে হচ্ছে অ্যাস্টেটিন, টিএন দিয়ে হচ্ছে টেনেসিন। অ্যাস্টেটিন, টেনেসিন। দেখো, এই যে মৌলগুলো কিন্তু এখানে আছে। হ্যাঁ, ফ্লোরা চলো ভ্রমর আইলো এটি, হ্যাঁ, এ টিএন বাংলায়। টিএন বলছিলাম কি?
হ্যাঁ ঠিক আছে, আমি তাহলে একটু ভুল বলছি, টিএস হবে। যাক, আমরা মনে রাখতে পারলেই তো হয়, তাই না? এটিএন বাংলায়, এ দিয়ে অ্যাস্টেটিন আর টি দিয়ে হচ্ছে টেনিসিন, শেষ। আচ্ছা, এবার আসা হচ্ছে গ্রুপ 18। গ্রুপ 18-এ কি কাপঝাপ দেখি তো একটু। গ্রুপ 18 দেখো এখানে কতগুলো মৌল আছে বলতো। গ্রুপ 16-এ 6টা আছে, গ্রুপ 17-এও কিন্তু 6টা, বাট গ্রুপ 18-এ আমি দেখতে পারতেছি কয়টা মৌল আছে এখানে, 7টা মৌল আছে। এই 7টা মৌলকে আমরা কি বলি, নিষ্ক্রিয় গ্যাস। কি বলবো বলতো, নিষ্ক্রিয় গ্যাস। কয়টা আছে এখানে, 7টা। কেন এরা নিষ্ক্রিয় গ্যাস? গ্যাস বলার কারণ আমরা অলরেডি জানি, অবশ্যই জানি। নিষ্ক্রিয় বলার কারণ হচ্ছে এরা সহজে অন্য কারোর সাথে কিন্তু বিক্রিয়া করে না। ওকে, খুব সিম্পল জিনিস, এরা বিক্রিয়ার প্রতি আসক্তিহীনতা দেখায়, নিষ্ক্রিয়তা দেখায়, বিক্রিয়া করতে চায় না সহজে। তো এদেরকে আমরা কিন্তু অভিজাত গ্যাসও বলতে পারি, সহজে এদের পাওয়া যায় না। হ্যাঁ, কমনলি হচ্ছে আমরা হিসেবে যে জেনন বা রেডন এদেরকে পাই না, তাই না? আচ্ছা, যাই হোক, ওগুলো কোনো বিষয় না। আসলে এখন এগুলো আমরা একটু মনে রাখার টেকনিকটা দেখি। তোমরা যদি মনে করো যে না আমার টেকনিক লাগবে না, তো না, দেখো সমস্যা নাই। আমি মনে করি যারা একটু দুর্বল, সহজে মুখস্থ করতে পারো না, তাদের জন্য কিন্তু এই ছন্দগুলো অনেক বেশি কার্যকরী। আচ্ছা, আসলে এবার নিষ্ক্রিয় গ্যাসগুলো আমরা একটু ছন্দের মাধ্যমে পড়ার চেষ্টা করি। হেনা আর কারিনার জীর্ণ রোগ আছে। হ্যাঁ, জীর্ণ রোগ আছে। ওকে, হেনা আর কারিনার জীর্ণ রোগ আছে। কেমনে মনে রাখতে পারি দেখো তো। হে দিয়ে হচ্ছে হিলিয়াম, না দিয়ে হচ্ছে নিয়ন, এটা কিন্তু সোডিয়াম না, আবার না দিয়ে হচ্ছে কি নিয়ন, আর দিয়ে হচ্ছে আর্গন, কারিনা দিয়ে হচ্ছে ক্রিপ্টন, জীর্ণ দিয়ে হচ্ছে জিনন। হ্যাঁ, রোগের মধ্যে র দিয়ে হচ্ছে রেডন, আর ওক দিয়ে হচ্ছে অর্গানিসন। এবার মনে রাখতে পারো আর কি। আচ্ছা, আমি তো আবার তোমাকে দেখাচ্ছি, এখান থেকে দেখো, এই যে হেনা আর কারিনার যেন মানে জীর্ণ রোগ আছে। ঠিক আছে, বুঝতে পারলাম। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জিনন, রেডন, অর্গানিসন হয়ে গেল। হ্যাঁ, এগুলো তুমি না মনে রাখো, এগুলো তোমরা ইন্টারমিডিয়েট আবার পড়বো, সমস্যা নেই। সেখান থেকে আর কি পড়বো, আর আমাদের একটু পড়তে হবে, সেটা হচ্ছে গ্রুপ নাম্বার 11। গ্রুপ নাম্বার 11, তাই না? আমি দেখতে পারতেছি এই গ্রুপ নাম্বার 11-তে কি আছে, 4টা মৌল আছে, তাই না? কপার, সিলভার, গোল্ড আর হচ্ছে রনজেনিয়াম। এই রনজেনিয়ামকে তুমি বাদ দাও, এটা হচ্ছে একটা তেজস্ক্রিয় মৌল। বাকি যে 3টা মৌল আমি দেখতে পারতেছি, এদেরকে দিয়ে প্রাচীনকালে মুদ্রা তৈরি করা হইতো। তামার মুদ্রা, রূপার মুদ্রা, তারপর সোনার মুদ্রা। তাই এই গ্রুপটাকে আমরা কি বলে জানো, এটাকে আমরা মেনলি বলে হচ্ছে মুদ্রা ধাতু। কি বলবো বলতো, মুদ্রা ধাতু। কতগুলো আছে এখানে, 3টা। ওকে, তুমি কি বিষয়টা বুঝতে পারছো? 3টা আমরা মুদ্রা ধাতু পাচ্ছি। মনে রাখা খুবই ইজি, তামা, রূপা, সোনা, বা এভাবে মনে রাখো, সোনা, রূপা, তামা। ওকে, আচ্ছা গেল। এরপর আসো ভাই, এই যে মাঝখানে পুরো যে জায়গাটা তুমি দেখতে পারতেছো, এই পুরো জায়গার মধ্যে 41টা মৌল আছে। এই 41টার মধ্যে 38টা মৌলকে আমরা কি বলি জানো, অবস্থান্তর ধাতু। কি বলি আমরা বলতো, অবস্থান্তর ধাতু, বা তোমাদের বই মতে অবস্থান্তর মৌল। অবস্থান্তর মৌল। ওকে, সবাইকে না, কিন্তু এখানে আমরা 3টাকে বাদ দিই। যাক, অত আমরা ডিটেলসে যাচ্ছি না, তোমাদের বই মতোই বলি। এখানে গ্রুপ 3 থেকে গ্রুপ 12 পর্যন্ত যে মৌলগুলো আছে, তাদের অধিকাংশকে আমরা কি বলতেছি, অবস্থান্তর মৌল বলতেছি, ট্রানজিশনাল মেটাল বলতেছি। এখানে কিছু কিছুকে বাদ দেওয়া হয়, যেমন ধরো স্ক্যান্ডিয়াম, এটাকে বাদ দেওয়া হয়। তারপর ধরো হচ্ছে জিঙ্ক, এটাকে বাদ দেওয়া হয়, তাই না? ক্যাডমিয়ামকে বাদ দেওয়া হয়। কিছু কিছু জায়গায় কিন্তু মার্কারির উল্লেখ আছে, আমরা তো ঝামেলার মধ্যে যাচ্ছি না। মেনলি এখানে আমরা 3টাকে আউট অফ দা বক্স চিন্তা করবো আর কি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের অবস্থান্তর মৌল। এগুলো সবকিছু পড়ার কোনো প্রয়োজন নাই, জাস্ট তুমি এখানে স্ক্যান্ডিয়াম, জিঙ্ক আর ক্যাডমিয়ামকে বাদ দিবা। মার্কারিকে তুমি হচ্ছে বাদ দিয়ে রাখতে পারো, বিভিন্ন সোর্সে বিভিন্ন কথা বলা আছে। গেল। আর তুমি নিচের দিকে একটু খেয়াল করে দেখো তো, এই যে নিচের যে জিনিসটা, এইগুলো নিয়ে কিন্তু আমরা অলরেডি পড়াশোনা করে ফেলছি, তাই না? এই লাইনটাকে আমরা কি বলতেছি বলতো, ল্যান্থানাইট সিরিজ। এটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যাক্টিনাইট সিরিজ, তাই না? সেখান থেকে আমরা নতুন করে কিছু পড়বো না। তাহলে আমি আরেকবার একটু রিভাইজ করে দিচ্ছি তোমাদের জন্য, খেয়াল করো। ক্ষার ধাতু গ্রুপ 1 এর 6টা মৌলকে বলা হয় হাইড্রোজেন বাদে। মৃৎক্ষার ধাতু গ্রুপ 2 এর 6টা মৌলকে বলা হয়। তারপর হচ্ছে চ্যালকোজেন গ্রুপ 16 এর
6টা মৌলকে বলা হয় হ্যালোজেন, গ্রুপ 17 6টা মৌলকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস, গ্রুপ 18 7টা মৌলকে বলা হয় মুদ্রা ধাতু, গ্রুপ 11 প্রথম 3টা মৌলকে বলা হবে। আর অবস্থান্তর ধাতু হচ্ছে মাঝখানে যে ডি ব্লক মৌলগুলো আছে না, যাদের শেষ ইলেকট্রন দিতে যাচ্ছে, সেখানে আমরা মেনলি স্ক্যান্ডিয়াম, জিঙ্ক আর ক্যাডমিয়াম মেনলি এদেরকে বাদ দিয়ে আমরা চিন্তা করি আর কি। ওকে, তো আশা করি আমরা এটা বুঝতে পারলাম। আচ্ছা, ঠিক আছে। আর এরা তো আমরা অলরেডি পড়াশোনা করছি, এখান থেকে আর এক্সট্রা করে কিছু পড়ার প্রয়োজন নাই। তাহলে আশা করি একটু পড়লে আমাদের কাজ হয়ে যাবে। ঠিক আছে, এবার আসো ভাই পর্যায় সারণীর মূল ভিত্তি, তাই না? এই যে আমি তোমাকে পর্যায় সারণীটা দেখাইলাম, এটা আমি কেমনে বানাইলাম, কি দেখে বানাইছি, তাই না? আচ্ছা, এখন খেয়াল করে দেখো, এই মূল ভিত্তির মধ্যে আমরা দুইটা পয়েন্ট ভালো করে পড়বো। প্রথম মূল ভিত্তির পয়েন্টটা কি? পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা। ওকে, তার মানে দেখো আমাদের যে বিজ্ঞানী মোসলে আছেন, তিনি কিন্তু প্রথম বলছিলেন কি, পারমাণবিক ভরের পরিবর্তে পারমাণবিক সংখ্যা নিয়ে আমাকে কাজ করতে হবে। তাহলে মেন্ডেলিফের পর্যায় সারণীর যে ত্রুটিগুলো আমরা দেখতে পারতেছিলাম, সেগুলোকে আমরা কি করতে পারবো? ঠিক করতে পারবো, রাইট? এখন এখানেও কিন্তু একটা সমস্যা তৈরি হয়ে গেছে। সমস্যাটা কি একটু খেয়াল করে দেখো তো। আমি যদি পারমাণবিক সংখ্যা অনুযায়ী সাজাইতাম, তাহলে এখানে আসতো আমাদের 1, তারপর 2, 3, 4, 5, 6 এরকম হওয়া উচিত ছিল না? সুন্দর মতো একটা বক্স পাওয়া উচিত ছিল, বাট আমরা কি সুন্দর একটা বক্স পাচ্ছি না? এইখানে 1, এইখানে নিয়ে গেলাম 2, তারপর দেখো তো এইখানে নিয়ে আসলাম 3, 4, 4-এর পর আবার 5 এইখানে, তারপর 6, 7, 8, 9, 10, হ্যাঁ 11, 12 হইলো বুঝলাম, 13 আবার এইখানে, 14, 15, বুঝতে পারছো তো ঝামেলাগুলা? আরো ঝামেলা আছে দেখো তো এখানে। এই যে দেখো 55, 56, 57, 58, 59, 60 সব 71 পর্যন্ত এইখানে, 72 থেকে আবার নর্মালি, আবার এখানে দেখো 87, 88, 89, 90, 91, 92, 103 পর্যন্ত এখানে, 104। মানে এরকম ঝামেলাগুলো কেন তৈরি হচ্ছে? পারমাণবিক সংখ্যা অনুযায়ী যদি সাজাইতাম, তাহলে 1-এর পর 2, 2-এর পর 3 এরকম ভাবে আমরা সাজাইতে পারতাম, তাই না? সুন্দর মতো একটা বক্স পাইতাম আমরা। তো মেনলি এখানে সেরকম হচ্ছে না। কারণটা কি? কারণটা হচ্ছে এখানে আরেকজন সায়েন্টিস্টের হাত আছে, যার নাম হচ্ছে বিজ্ঞানী বোর। বিজ্ঞানী বোর আরেকটা কথা বলছেন যে ঠিক আছে, পারমাণবিক ভরের পরিবর্তে পারমাণবিক সংখ্যা অনুযায়ী সাজানো অবশ্যই একটা ভালো বিষয়, বাট এখানে আমাদের আরেকটা জিনিসও মাথায় রাখতে হবে। সেটা কি? সেটা হচ্ছে মৌলের ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস, বুঝতে পারছি? ইলেকট্রন বিন্যাসকে আমাকে মাথায় রাখতে হবে। তো খেয়াল করে দেখো, ইলেকট্রন বিন্যাস দিয়ে যদি আমি চিন্তা করে দেখি, তাহলে কিন্তু এই জিনিসটা আমরা একটু হজমযোগ্য করে বুঝতে পারি, হ্যাঁ, একটু আমাদের জন্য বোঝাটা ইজিয়ার হয়ে যায়। কিরকম ভাবে? খেয়াল করে দেখো, গ্রুপ 1 এ যারা আছে সবার বাহিরের শক্তি স্তরে s অরবিটালে একটা ইলেকট্রন থাকে। 1s1, 2s1, 3s1, 4s1, 5s1, 6s1, 7s1। তাহলে কি আমরা জিনিসটাকে লজিক্যাল করে ফেললাম না? গ্রুপ 2 এ যারা আছে তাদের সবার বাইরের s অরবিটালে দুইটা ইলেকট্রন আছে, বুঝতে পারলাম? গ্রুপ 13 এ যারা আছে বাইরের s এ তো দুইটা আছেই, p তে কিন্তু একটা আছে। 14 এ p তে দুইটা, p তে তিনটা, চারটা, পাঁচটা, p তে 6টা। ওকে, লজিক্যাল না? এখন কিন্তু একটা লজিক বানাইছে, তাই না? তাহলে তুমি যদি এখন বলো যে ভাই তাহলে আমি মূল ভিত্তি কাকে বলবো, ওকে বলবো নাকি ওকে বলবো? অবশ্যই 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 আমরা মূল ভিত্তি কাকে বলবো? ইলেকট্রন বিন্যাসকে বলবো। কারণ এইটা দিয়ে কিন্তু আমি বিভিন্ন গ্রুপের মধ্যে মৌলগুলোকে ইনপুট করতে পারতেছি, তাই না? গ্রুপের মৌলগুলোকে আমরা লজিক্যাল আকারে পড়তে পারতেছি। এই জন্য আমরা পর্যায় সারণীর মূল ভিত্তি কাকে বলি? ইলেকট্রন বিন্যাসকে বলি। যদি অপশনের মধ্যে যদি এমসিকিউ আসে, অপশনের মধ্যে যদি ইলেকট্রন বিন্যাস না থাকে, তখন আমি হচ্ছে পারমাণবিক সংখ্যা দাগাবো, আদারওয়াইজ না। ওকে, দেখো যদি এরকম হয় শুধু ইলেকট্রন বিন্যাস আছে এটা দাগাবো, শুধু এটা আছে এটা দাগাবো, দুটো একসাথে থাকলে অবশ্যই এটা দাগাবো, ঠিক আছে? বুঝতে পারছো? তার মানে এইটা হচ্ছে আমাদের প্রথম প্রায়োরিটি। ওকে, কথা কি ক্লিয়ার? আশা করি আমরা বুঝতে পারছি। আচ্ছা, চলো আমরা সামনের দিকে যাই। এবার আমাদের নতুন টপিক, সেটা হচ্ছে পর্যায়বৃত্ত ধর্ম। পর্যায়বৃত্ত ধর্ম বলতে কি বোঝায়? দেখো এটা কিন্তু বোঝা খুবই ইজি। তুমি যদি এটাকে ইংলিশ করো, তাহলে ইংলিশ শব্দটা কি আসবে? পিরিয়ডিক প্রপার্টি, তাই না? পিরিয়ডিক প্রপার্টি, অর্থাৎ তুমি যদি পর্যায় সারণীর দিকে তাকাও, তাহলে তাদের মৌলগুলোর, হ্যাঁ, ভৌত এবং রাসায়নিক ধর্মগুলো পর্যায়ক্রমে আবর্তিত হওয়ার বিষয়টাকে আমরা কি বলতেছি? পর্যায়বৃত্ত ধর্ম। ওকে, তাই বলতে পারো পর্যায় সারণীর মধ্যে যে মৌলগুলো আছে, সেই মৌলগুলোর যেসব ধর্ম পর্যায়ক্রমে আবর্তিত হয়, যেসব ধর্ম পর্যায়ক্রমে
আবর্তিত হয়। তারাই হচ্ছে পর্যায়বৃত্ত ধর্ম। জিনিসটাকে একটু এক্সপ্লেন করি। পর্যায়ক্রমে মানে কি? পাল্লা দিয়ে দিয়ে, বুঝছো? পর্যায়ক্রমে মানে কি? একটার পর একটা। আমি যদি দ্বিতীয় পর্যায় থেকে তৃতীয় পর্যায়ে যাই, তাহলে কি হবে? ধর্মটা কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? এটা মনে হয় আমরা হচ্ছে যখন নিউল্যান্ডের সূত্র পড়ছিলাম তখন দেখছিলাম যে পর্যায় সারণীর বাম দিকে কি থাকে? ধাতু থাকে, ডান দিকে অধাতু থাকে, তাই না? তাহলে একটা পর্যায়ে যদি আমি বাম থেকে ডানে যাই, আমি অধাতু পাবো, রাইট? যদি পর্যায় চেঞ্জ করে পরবর্তী পর্যায়ে চলে আসে, শুরুতে কিন্তু ধাতু পাবো, রাইট? কারণ কি, ধর্মটা কিরকম ছিল? বামে ধাতু, ডানে অধাতু, রাইট? তার মানে মৌলগুলা যেসব ধর্ম পর্যায় পরিবর্তন করলে সেম ওয়েতে রিপিট হয়, তাই না? সেম ওয়েতে কি হয়? আবর্তিত হয়। আবর্তিত হওয়া মানে কি? রিপিট হওয়া। সেই সব ধর্মগুলোকে কেবল আমরা কি বলতে পারি? তাদেরকে বলতে পারি হচ্ছে পর্যায়বৃত্ত ধর্ম। এখন অনেক রকমের পর্যায়বৃত্ত ধর্ম হয় পসিবল, বাট আমাদের সিলেবাসে স্পেশাল কিছু, বিশেষ কিছু পর্যায়বৃত্ত ধর্ম নিয়ে বলা হয়েছে। প্রথম যে ধর্মটা নিয়ে বলা হয়েছে সেটা হচ্ছে পারমাণবিক আকার। একটা পরমাণু আসলে আকারটা কিরকম? পারমাণবিক আকার, ওকে, যেটাকে আমরা কি বলতে পারি? ব্যাসার্ধ বলতে পারি। ব্যাসার্ধ বলতে পারি, এটা নিয়ে আলোচনা আছে। তারপর ধর হচ্ছে ধাতব ও অধাতব বৈশিষ্ট্য, ধাতব ও অধাতব ধর্ম বা বৈশিষ্ট্য। ঠিক আছে, এরপর তুমি চিন্তা করো এরপর কি আছে। এরপর হচ্ছে আমাদের আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তি কোনটাকে আমরা এক্সপ্লেন করব? এটা হচ্ছে ইলেকট্রন আসক্তি, তারপর হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। আচ্ছা, এগুলো হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট কিছু পর্যায়বৃত্ত ধর্ম। এগুলো নিয়ে কিন্তু আমাদের এই চ্যাপ্টারের পরবর্তী অংশে আলোচনা করা হয়েছে। বুঝতে পারলাম বিষয়গুলা? আচ্ছা, এবার দেখো, চলো আমরা সামনের টপিকে যাই। এই টপিকটা পড়ে আমরা আজকে লেকচারটা এখানে শেষ করব। দেখো কি লেখা আছে? পারমাণবিক আকার বা ব্যাসার্ধ। তো প্রথম কথা হচ্ছে আকার বলতে আসলে আমরা কি বুঝি? চিন্তা করে দেখো, আমরা বোরের মডেলে কি পড়ছিলাম? মাঝখানে কি থাকে? নিউক্লিয়াস। এটা তো রাদারফোর্ডের মডেলে পড়ছিলাম, বাট বোরের মডেলে কি বলা হয়েছে? নিউক্লিয়াসের বাইরে কি থাকে? আমাদের বিভিন্ন শক্তি স্তরে ইলেকট্রন থাকে, রাইট? আমি চিন্তা করলাম এই যে শক্তি স্তরটা আছে, এটা হচ্ছে সবচেয়ে বাইরের শক্তি স্তর, রাইট? এখানে একটা ইলেকট্রন আছে, ওকে। তো পারমাণবিক আকার বলতে কি বোঝায়? নিউক্লিয়াস থেকে সবচেয়ে বাইরের শক্তি স্তরের মধ্যবর্তী যে দূরত্বটা আমি দেখতে পারতেছি, এই যে আমি দূরত্বটা আমি দেখতে পারলাম, এই দূরত্বটাকে আমরা কি বলতেছি? পারমাণবিক আকার বলতেছি। বা বুঝতে পারছি কি? আচ্ছা, তাহলে আশা করি এটা আমাদের ক্লিয়ার। ওকে, তার আমি লিখে দিই। পারমাণবিক আকার বলতে কি বোঝায়? নিউক্লিয়াস হতে সর্বশেষ শক্তি স্তরের মধ্যবর্তী দূরত্ব। সর্বশেষ শক্তি স্তরের মধ্যবর্তী দূরত্ব। ওকে, এটা হচ্ছে আমাদের পারমাণবিক আকার। এখন মৌলে পারমাণবিক আকারটা কিভাবে হচ্ছে পর্যায়বৃত্ত ধর্ম হয়ে গেল, সেটা বোঝার জন্য আমাদের দুইটা টার্ম শিখতে হবে। একটা হচ্ছে একই পর্যায়ে যদি আমি বাম থেকে ডানে যাই, ঠিক আছে? তাহলে কি বললাম? যদি আমি একই পর্যায়ে বাম থেকে ডানে যাই, বাম থেকে যদি আমি ডানে যাই, তাহলে এই জিনিসটা কি কোনো নির্দিষ্ট ধর্ম ফলো করে কিনা? নির্দিষ্ট কোনো সিরিয়ালে, নির্দিষ্ট কোনো প্যাটার্নে পরিবর্তন হয় কিনা সেটা আমি দেখব। এবং যদি আমি একই গ্রুপে থাকি, একই গ্রুপে যদি আমি উপর থেকে নিচে আসি, উপর থেকে নিচে আসি, তাহলে কি আমি এই ধর্মের কোনো সুন্দর প্যাটার্ন ফলো করতে পারি কিনা? যদি পাওয়া যায় তাহলে বুঝবো এটা হচ্ছে পর্যায়বৃত্ত ধর্ম। খেয়াল করে দেখো, প্রথমে হচ্ছে আমরা এই জিনিসটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করি। আমরা একটু এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করব। দেখো, প্রথমে ধর আমি দুইটা মৌল তোমাকে দিলাম, একটা হচ্ছে আমাদের সোডিয়াম আর একটা হচ্ছে পটাশিয়াম।
ইলেকট্রন বিন্যাস করি তো। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস কি হয় 1s2 2s2 2p6 3s1। পটাশিয়ামের 1s2 2s2 2p6 3s2 3p6 4s1, তাই না? বলতো পটাশিয়ামে কতগুলো শক্তি স্তর হইলো আর সোডিয়ামের কতগুলো হইলো বলতো? সোডিয়ামের নিশ্চয়ই আমাদের 3টা শক্তি স্তর আছে, তাই না? 3টা। আর পটাশিয়ামে কয়টা আছে দেখো তো? 4টা শক্তি স্তর আছে, রাইট? 4টা। তাহলে একটু কমন সেন্স খাটাও তো, কোনটা বড় হবে? নিশ্চয়ই 4টা শক্তি স্তরের জায়গাটা বড় হবে। আমি বললাম একটা বাসার মধ্যে 3টা রুম আছে আর 4টা রুম আছে, আমাদের মাথায় প্রথম কোন খেয়ালটা আসে? নিশ্চয়ই 4টা রুমের বাসাটা বড়। আমরা কিন্তু প্রথমে সাইজের কথা চিন্তা করি না, তাই না? যে রুম কত বড় হবে, আমরা সংখ্যাটার দিকে তাকাই, তাই না? বিষয়টা তো এরকমই, কমন সেন্সটা তো এরকমই কাজ করে। যেখানে একদম সিমিলার ওয়েতে তুমি ভাবো আর কি, এখানে 3টা শক্তি স্তর জায়গা কম, 4টা শক্তি স্তর জায়গা বেশি, সোজা কথা। তাহলে তুমি যদি সোডিয়াম আকারটাকে এরকম ভাবে চিন্তা করো, হ্যাঁ ধরো হচ্ছে এই আমাদের সেই সোডিয়াম, নিরীহ সোডিয়াম, এই ধরো আমাদের নিউক্লিয়াস, প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর। হ্যাঁ, এখানে আমাদের কি আছে? মৌলগুলো আছে, মানে কি বলে, সরি, ইলেকট্রন গুলো আছে। আমি ছোট করে নিই। ধরো এখানে আমাদের কি আছে? ইলেকট্রন গুলো আছে। তো এই ধরো আমাদের সোডিয়াম। পটাশিয়ামটা কিরকম হবে? 3টা শক্তি স্তর তো তার মধ্যে আছেই, সাথে একটা এক্সট্রা শক্তি স্তর আছে, তাই না? এটা হচ্ছে আমাদের সোডিয়াম, এটা হচ্ছে পটাশিয়াম। বলো তাহলে কোনটা বড় হবে? নিশ্চয়ই পটাশিয়াম বড় হবে, শক্তি স্তর সংখ্যা বেশি, রাইট? তাহলে এখন আমি এখান থেকে কি ডিসিশনে আসতে পারি? একই গ্রুপে যদি আমি উপর থেকে নিচে যাই, তাহলে এখানে আমি দেখতে পারলাম শক্তি স্তর সংখ্যা বৃদ্ধি পায়, শক্তি স্তর সংখ্যা বৃদ্ধি পায়। ওকে, শক্তি স্তর বৃদ্ধি পাওয়া মানে কি বলতো? আকার বৃদ্ধি পাওয়া। তাহলে আকার বৃদ্ধি পায়, বুঝতে পারলাম? আচ্ছা, এইবার আসো ভাই, একই পর্যায়ে থাকলে কি হবে? হ্যাঁ, একই পর্যায়ে থাকলে কি হবে? আসো আমরা আরো কিছু এক্সাম্পল দেখার চেষ্টা করি। ধরো এখন আমি দেখবো হচ্ছে সোডিয়াম এবং ম্যাগনেসিয়াম, এই দুটোর মধ্যে একটু তুলনা করে দেখার চেষ্টা করি। ইলেকট্রন বিন্যাস 281 অলরেডি দেখছি। ম্যাগনেসিয়ামে কিরকম হয়? 1s2 2s2 2p6 3s2, তাই না? দেখো এখন কিন্তু একটা ঘাপলা হয়ে গেল। এটার মধ্যেও 3টা শক্তি স্তর, এইটার মধ্যেও 3টা শক্তি স্তর। ঘাপলা হয়ে গেছে না ভাই? 3টা। এখন আমি কি করব? এখন আমি কেমনে বলবো কোনটা ছোট কোনটা বড়? নাকি দুইটাই সমান? না, দুইটা কিন্তু সমান হবে না। খেয়াল করে দেখো, আমি যদি এখানে তোমাকে সোডিয়ামটা এঁকে দেখাই, হ্যাঁ একদম প্রতীকী অর্থে এঁকে দেখাচ্ছি। এই ধরো আমাদের নিউক্লিয়াস, এটার মধ্যে 11টা প্রোটন আছে। এই ধরো আমাদের সবচেয়ে বাইরের শক্তি স্তরটা, এখানে কতগুলো ইলেকট্রন আছে? টোটাল হচ্ছে 11টা ইলেকট্রন আছে। ওকে, বললাম, ঠিক আছে, খুব ভালো কথা। তাহলে 11টা প্রোটন 11টা ইলেকট্রনকে সমানভাবে টানতেছে, খুব ভালো কথা। তুমি যদি ম্যাগনেসিয়ামের কথা চিন্তা করো ভাই, ম্যাগনেসিয়ামের ভেতরে কিন্তু কতগুলো প্রোটন আছে? 12টা প্রোটন আছে। বাইরে কতগুলো ইলেকট্রন আছে বলতো? 12টা ইলেকট্রন আছে। 12টা ইলেকট্রন, 12টা ইলেকট্রন তো তাহলে টানাটানি করবে, রাইট? বলতো কোথায় টানাটানি পরিমাণটা সমান হবে? 11টা প্রোটন 11টা ইলেকট্রনের মধ্যে, নাকি 12টা প্রোটন 12টা ইলেকট্রনের মধ্যে? বলতে পারো ভাই, এটা আমি কেমনে বুঝবো? খেয়াল করে দেখো, আমরা কিন্তু কুলম্বের একটা ফর্মুলা হয়তো আমরা জানি, হ্যাঁ তোমরা হয়তো পড়ো নাই, যে জেনে রাখো কুলম্বের ফর্মুলাটা কি। কুলম্বের সূত্রটা হচ্ছে কোন চার্জিত কণার মধ্যে আকর্ষণ বা বিকর্ষণের একটা পরিমাণ। যদি তারা বিপরীতভাবে চার্জিত হয় তাহলে তারা হচ্ছে অলওয়েজ আকর্ষণ করবে, প্লাস মাইনাস অবশ্যই বিপরীত, তাই না? এই আকর্ষণের মানটা তাদের চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, ঠিক আছে? তোমার চার্জের পরিমাণ যত বেশি হবে তত বেশি আকর্ষণ হবে। দেখো এখানে হচ্ছে 11টা করে চার্জ, এখানে হচ্ছে 12টা করে চার্জ, তাহলে কোথায় হচ্ছে চার্জের পরিমাণ বেশি? নিশ্চয়ই এখানে হচ্ছে চার্জের পরিমাণ বেশি, তাহলে এখানে কিন্তু আকর্ষণটাও বেশি হবে, রাইট? এখানে আকর্ষণ হয়, বাট আকর্ষণের মানটা ওর তুলনায় কম হবে। যদি আকর্ষণটা বেশি হয় তাহলে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের কাছাকাছি চলে আসবে, রাইট? কাছাকাছি আসলে কি হবে? ম্যাগনেসিয়ামের আকারটাও ছোট চলে আসবে, রাইট? ছোট চলে আসবে। এখানে আকর্ষণের পরিমাণটা কম হলে বেশি কাছে আসবে না, দূরেই থাকবে, যার ফলে সোডিয়াম আকারটা বড় চলে আসবে। ওকে, বুঝতে পারলাম? তাহলে একই পর্যায়ে যদি আমি বাম থেকে ডানে যাই, আমার কিন্তু শক্তি স্তর সংখ্যা বাড়ে না, বাট কি হচ্ছে? একটা একটা করে প্রোটন এবং ইলেকট্রন অ্যাড হচ্ছে, যার ফলে দেখা যায় কি ইলেকট্রনগুলো প্রোটন দ্বারা অধিক পরিমাণে আকর্ষিত হয় এবং তারা হচ্ছে প্রোটন বা নিউক্লিয়াসের কাছাকাছি চলে আসে, নিকটবর্তী হয়ে যায়, যার ফলে তার আকারটাও ছোট হয়ে যায়। ওকে, বুঝতে পারলাম?
তাহলে এখানে তুমি যদি ব্যাখ্যাটা বলো বাম থেকে ডানে গেলে কি হয়, আমি একদম প্রথম একটা সিম্পল ব্যাখ্যা দিচ্ছি। শক্তিস্তর বৃদ্ধি পায় না, ওকে, বাট প্রোটন ও ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায়, যার ফলে তাদের মধ্যবর্তী আকর্ষণ বেড়ে যায়, আকর্ষণ বৃদ্ধি পায়। এই আকর্ষণ বৃদ্ধি পাওয়ার কারণে কি হয়ে যায় বলতো, আকারটা ছোট হয়ে যায়। ঠিক আছে, বুঝতে পারলাম। তাহলে আমি যদি একটু প্রতীকী অর্থে তোমাদের রেখে দিই, দেখো একই গ্রুপের উপর থেকে নিচে আসলে সম্পর্কটা কিরকম, শক্তিস্তর বাড়ে তাই আকারটাও বাড়ে। আর একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে সম্পর্কটা কিরকম, আমাদের শক্তিস্তর বাড়ে না কিন্তু আকর্ষণ বাড়তেছে, যার ফলে আকারটা ছোট হচ্ছে। তাহলে তুমি যদি এই ফরম্যাটটা জাস্ট মনে রাখো, এই জিনিসটা যদি মনে রাখো, বাম থেকে ডানে গেলে কি হয়, ছোট হচ্ছে, উপর থেকে নিচে আসলে কি হয়, বড় হচ্ছে, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে, তাই না? বিষয়টা কি বুঝতে পারছি? আশা করি এটা আমাদের ক্লিয়ার। আচ্ছা, এখন আমি যদি তোমাকে কিছু হোমওয়ার্ক দিয়ে দিই, ধরো আমি তোমাকে কিছু বাড়ির কাজ দিচ্ছি, হোমওয়ার্ক। আচ্ছা, হোমওয়ার্ক এটা তোমরা হচ্ছে করে খুব সুন্দর করে আমাদের ফেসবুক গ্রুপ স্কুল ম্যাথমেটিক্স সেখানে দিয়ে দিবা। আমি তোমাকে কিছু পারমাণবিক আকারের ক্রম তোমাকে সাজাতে বললাম, হ্যাঁ? তাহলে কি করবা, এখানে পারমাণবিক আকারের ক্রম নির্ধারণ করো। আচ্ছা, আসো, যদি এগুলো পারো ভাই, তাহলে বিগত বছরের বোর্ডের সকল প্রশ্ন তোমরা সলভ করতে পারবা। আচ্ছা, প্রথমে আসো হচ্ছে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, ওকে। তারপর ধরো আমি তোমাকে বললাম অ্যালুমিনিয়াম, সিলিকন, আর ধর হচ্ছে আমাদের সালফার, ঠিক আছে। তারপর ধরো বললাম হচ্ছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, তারপর হচ্ছে পটাশিয়াম, ক্যালসিয়াম, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এই হলো আমাদের বিষয়টা। এরপর না, এই কয়টা করো, তাহলে আমি জাস্ট 3টা দিলাম, এই 3টা একটু ভালো করে প্র্যাকটিস করো। আমি হচ্ছে বেশি হোমওয়ার্ক কিন্তু দেই না, আমি হচ্ছে ফোকাস দিই তোমরা যাতে ক্লাসের পড়াটা ক্লাসে বুঝে যাও, তাই না? হোমওয়ার্কটা জাস্ট হচ্ছে তোমাদের একটু প্র্যাকটিস করানোর জন্য, হ্যাঁ? হোমওয়ার্কের প্রেশারটা আমি দিতে চাই না, যদিও দেওয়া লাগে, টিচার মানুষ। সো এই হচ্ছে আমাদের আজকের লেকচারটা, আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, সামনে আমরা ইনশাআল্লাহ পরবর্তী এই ধর্মগুলো দেখার চেষ্টা করবো। ততদিন সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।